রাহাত আর একটা রাহাত হোসেন। রাহাত হোসেনের নামটা আমার কাছে একটু নতুন মনে হচ্ছে, আমি জানি না। আর না, উনি পুরানো। উনি ক্লাস করছেন? জি স্যার। ও আচ্ছা। যাই হোক, মোটামুটি আসছেন 10 জন যে আছে এদের কথা শুরু করি আপাতত। আসুক আর দু একজন আসবে হয়তো। জি স্যার। তো আমাদের আজকে যে টপিক সেটা স্যার আমি হচ্ছে। আগে ক্লাস করছিলাম, দুইটা না তিনটা। আচ্ছা আচ্ছা। আমাদের টপিকের নাম আজকে লোকাল গভর্নমেন্ট। লোকাল গভর্নমেন্ট, এটার ফাংশন বা কার্যক্রম কিরকম, আর এটার কিছু দুর্বলতা আছে, উইকনেস আছে, সেইগুলো আলোচনা করবো আজকে সংক্ষেপে, খুবই সংক্ষেপে। লোকাল গভর্নমেন্ট বিষয়টা কি তার আগে আমরা একটু জেনে নিই। লোকাল গভর্নমেন্ট হচ্ছে আমাদের, আপনারা জানেন এর আগে কোন একটা টপিক পড়াতে আমি এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা বা ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট, সম্ভবত কনস্টিটিউশনের মধ্যে আছে এই কথাটা। ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট, এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা। আমাদের কিন্তু ফেডারেল রাষ্ট্র না, যে একাধিক সরকার আছে, একটাই সরকার। স্যার তো একটা কথা বলবো। হ্যাঁ বলেন। স্যার ওই একজন একটু জয়েন্ট হইতে পারতেছে না স্যার। জানাতে পারতেছে না? কে? আমি তো এসেই আছি, ফ্রন্টেই আছি। কারো রিকোয়েস্ট আসে নাই তো এখনো। যাদের আসছে তাদের সবাইকে অ্যাকসেপ্ট করেছে। অমৃত দাস, ইনার কি সমস্যা ছিল? স্যার নাসিম নামে একটা ছিল। তো ওনাকে বলেন যে ওনার ফোনটা একটু করতে, রিবুট দিতে। না স্যার, কোড পায় নাই তো এই জন্য, ওদের লিঙ্ক দেওয়া হয়েছিল এই জন্য। কোড পাইছে, এখন ঢুকতেছে। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলতেছিলাম লোকাল গভর্নমেন্ট বিষয়টা কি। তো আমাদের সরকার হচ্ছে এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা, রাজধানী কেন্দ্রিক, এই যে নাসিম ইসলাম আসছে। এক কেন্দ্রিক রাজধানী ভিত্তিক শাসন ব্যবস্থা। আপনারা জানেন যে আমাদের সংসদ, ভবন, সচিবালয় সবকিছুই, অ্যাডমিনিস্ট্রেটিভ যত কিছু আছে সবকিছু ঢাকাতে অবস্থিত। ঠিক আছে। তো ঢাকা থেকেই আইন প্রণয়ন হয়, সেটাই সারা দেশের উপরে অ্যাপ্লাই করা হয়। তো এটা কিন্তু এই যে মন্ত্রিসভা বা সংসদ থেকে যে আইনগুলো পাস হয়, এরা কিন্তু সরাসরি মাঠ পর্যায়ে গিয়ে আইনটা প্রণয়ন করে না। এই আইন প্রণয়ন করার জন্য একটা এজেন্ট আছে লোকাল পর্যায়ে, যেটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট। এবং এদেরকে বলা হয় একটা সরকারের ছায়া সরকার। ঠিক আছে। লোকাল গভর্নমেন্ট জনগণ এবং সরকারের মধ্যে, সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে একটা ব্রিজ হিসেবে কাজ করে। এদের কাজ হচ্ছে সরকারের যে দাবি দেওয়া দাওয়া, মনের আকাঙ্ক্ষা সরকারের উপরে, সেটা সরকারের কাছে পৌঁছে দেয়া। এবং সরকার যে সুযোগ সুবিধাগুলো দিবে, যে আদেশ উপদেশগুলো দিবে জনগণের উদ্দেশ্যে, সেটা জনগণের কাছে পৌঁছে দেয় এবং সেটা কার্যকর, যাতে কার্যকর হতে পারে সেই বিষয়ের উপরে কাজ করা। এটা হলো লোকাল গভর্নমেন্ট। আপনারা জানেন যে লোকাল গভর্নমেন্ট বিষয়টা সবাই জানে। লোকাল গভর্নমেন্টের যে অর্গান গুলো আছে, যে সংস্থাগুলো আছে, অর্গানাইজেশন গুলো আছে, সেগুলো সবাই মোটামুটি, যারা শহরে আছে তারাও জানি, যারা গ্রামে আছে তারাও জানে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ বা পৌরসভা, সিটি কর্পোরেশন, এই যেগুলোর সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। তো আমাদের দেশের লোকাল গভর্নমেন্টের দুই ধরনের লোকাল গভর্নমেন্ট আছে। একটা হচ্ছে রুরাল লোকাল গভর্নমেন্ট, একটা হচ্ছে আরবান লোকাল গভর্নমেন্ট। একটা হচ্ছে আঞ্চলিক বা গ্রাম সরকার, আর একটা হচ্ছে শহুরে। তো রুরাল যে লোকাল গভর্নমেন্ট আছে সেটা হচ্ছে তিন প্রকার ক্যাটাগরিতে বিভক্ত। একটা ইউনিয়ন পরিষদ, একটা
একটা উপজেলা পরিষদ আর একটা হচ্ছে জেলা পরিষদ। প্রত্যেকটা সংস্থাতেই একজন করে সরকারি আমলা নিযুক্ত আছে। আপনারা জানেন ইউনিয়ন পরিষদ সচিবালয়, ইউনিয়ন পরিষদ সচিব আছে, উপজেলা পরিষদে ইউএনও আছে, ডিস্ট্রিক্ট পর্যায়ে, জেলা পর্যায়ে ডিসি আছে। এদের কিন্তু সাহায্য সহযোগিতা করার জন্য আর অনেক কর্মচারী কর্মকর্তা আছে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে। এনাদের কাজটা কি, এনাদের ফাংশনটা কি? এনারা হচ্ছেন সরকারের স্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত সরকারি আমলা। এনারা সরকারের যত আইন কানুন আছে, নিয়ম নীতি, বিভিন্ন উন্নয়নমূলক যে সিদ্ধান্ত গুলো হয়, এইগুলো জনগণের কাছে পৌঁছে দেয়। হ্যাঁ, এই যে ইউনিয়নের একটা উপজেলা পর্যায়ে থাকেন, এখানে কিন্তু পার্লামেন্ট মেম্বার, একজন এমপিও থাকেন। এমপির সাথে পরামর্শ করে এমপি বা ওই যে ইউনিয়ন পর্যায়ে যে চেয়ারম্যান থাকে, মেম্বার থাকে, এনাদের সাথে কনসাল্ট করে তারা কাজ করেন। কারণ ইউনিয়নের চেয়ারম্যান বা মেম্বার অথবা উপজেলার যে চেয়ারম্যান অথবা পার্লামেন্ট মেম্বার, এরা হচ্ছে লোকাল লোকজন, এরা ওই এলাকা সম্পর্কে ভালো জানেন। যার ফলে সরকারের নিয়োগপ্রাপ্ত যে কর্মচারী গুলো আসেন, ওনারা এদের সাথে কনসাল্ট করে ওই এলাকা সংক্রান্ত যত সমস্যা, খুঁটিনাটি এইসব বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করেন। এই গেল রুরাল লোকাল গভর্নমেন্টের যে তিনটা সেক্টর। আর আরবান যে লোকাল গভর্নমেন্ট, সেটা দুইটা সেক্টর আছে, একটা হচ্ছে সিটি কর্পোরেশন, একটা হচ্ছে পৌরসভা। আমরা যারা এখানে শহর এলাকায় থাকি, তারা মোটামুটি সিটি কর্পোরেশন বা পৌরসভা সংক্রান্ত ব্যাপারে টুকটাক ভাবে জানি। তো আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু, সেটা হচ্ছে লোকাল গভর্নমেন্টের ফাংশন গুলো কি কি। হ্যাঁ, লোকাল গভর্নমেন্টের ফাংশনটা কিন্তু যদি একটু খেয়াল করি, আমরা নিজেরাও জানি লোকাল গভর্নমেন্টের আন্ডারে কোন কোন ধরনের কার্যক্রম হয়ে থাকে। লোকাল গভর্নমেন্টের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে ফাংশনসটা, সেটা হচ্ছে এই সরকারের যারা এজেন্ট, যারা নিয়োগপ্রাপ্ত, এরা সরকারের ল অ্যান্ড অর্ডার মেইনটেনেন্স করে, ল অ্যান্ড অর্ডার মেইনটেন্সের দায়িত্ব থাকেন। সরকার যে আইন প্রণয়ন করেন বা আদেশ দেন, সেগুলো জনগণের ভিতরে ছড়ায় দেন, এবং এটা কার্যকর করার জন্য কি কি ভূমিকা, কি কি পদক্ষেপ নেওয়া দরকার, সেটা তারা গ্রহণ করেন। তাহলে প্রথম কাজটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেইনটেনেন্স। দ্বিতীয় কাজটা হচ্ছে এই সরকারের যত আছে, লোকাল পর্যায়ের যত রিসোর্স আছে, সেগুলো তদারকি করা। যেমন ধরেন রাস্তাঘাট, ক্যানেল, মানে খাল বিল, যে জিনিসগুলো থাকে, যেগুলো সরকারের সরকারের সম্পদ, সেগুলোকে দেখভাল করা, এবং ওটা যাতে কেউ প্রস্তুত করতে না পারে। অনেকে এটার ইউজ করে থাকে, যেমন জমি সরকার থেকে ইজারা দেওয়ার সিস্টেম আছে। এসি ল্যান্ড যে থাকে উপজেলা পর্যায়ে, একটা সরকারি যে খাস জমি, এটা সর্বোচ্চ 99 বছরের জন্য একজন ব্যক্তির কাছে লিজ দেওয়া যেতে পারে। এরকম যে সরকারি সম্পদগুলো আছে, রেলওয়ে, ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, এই জিনিসগুলো যদি প্রস্তুত না হয়, এটা সুষ্ঠুভাবে তদারকি করেন। এরপর এনারা রুরাল লেভেলে বা তাদের আন্ডারে যত এরিয়া আছে, এইসব এরিয়াতে যদি কোনো ক্রাইম বা ডিসঅর্ডার, বিশৃঙ্খলা বা কোনো অপরাধ সংঘটিত হয় রেগুলার, এবং এটা যে তথ্য যায়, সেটাকে প্রিভেন্ট করার জন্য, প্রতিরোধ করার জন্য যে পদক্ষেপ দরকার, তারা এটা নিয়ে থাকেন। এরপর স্যার 3 এনারা নাম্বারটা আবার আবার একটু বলেন, 3 নাম্বারটা বুঝি নাই। 3 নাম্বারটা হচ্ছে আহ, এই যে এজেন্ট যারা ইউনিয়ন পরিষদ সচিবালয় বা উপজেলা পর্যায়ে যে সরকারি এজেন্ট নিয়োজিত আছে, লোকাল গভর্নমেন্টের যারা লোকাল গভর্নমেন্টের সদস্য, এনারা যদি কোনো তথ্য পান, যেমন ধরেন মনে করেন যে আপনার এলাকায় মাদক ব্যবসা, যুব সমাজের মধ্যে মাদকের ব্যবহার এবং এটা ব্যবসার প্রবণতা বেড়ে গেছে, টিপটিজিং, ঠিক আছে, বা সোশ্যাল ক্রাইম, যেমন ধরেন রাত্রের সন্ধ্যার পরে কেউ কিছু বাইরে থাকতে পারে না, চিন্তাই হয়, অথবা স্মাগলিং এর ব্যবসা, এরকম যে সোশ্যাল ক্রাইম গুলো আছে, এইগুলো যদি হতে থাকে, তো এই প্রশাসনিক ভাবে এদেরকে ব্যবস্থা নিয়ে এটা প্রতিহত করা হয়। হ্যাঁ, প্রিভেন্টিং ক্রাইম অ্যান্ড ডিসঅর্ডার। বুঝতে পারছেন এখন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে সরকার প্রতি বছরেই কিছু কিছু ডেভেলপমেন্ট স্কিম হাতে নেয়, প্রজেক্ট, ঠিক আছে। এই প্রজেক্ট গুলোর মধ্যে হতে পারে রাস্তাঘাট, হতে পারে শিক্ষা খাত, হতে স্বাস্থ্য, হতে পারে শিল্প বাণিজ্য, হতে পারে সেচ, হতে পারে বিভিন্ন ধরনের স্কিম আছে, ডেভেলপমেন্ট স্কিম, প্রজেক্ট, ডেভেলপমেন্ট প্রজেক্ট, যেগুলো যেটা লোকাল পর্যায়ে প্রজেক্ট হলেও এটা ন্যাশনাল ইকোনমিতে, অর্থাৎ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই লোকাল পর্যায়ে
এই যে প্রজেক্ট গুলো আছে সেই প্রজেক্ট গুলো ডেভেলপ করার জন্য এবং এটা যাতে ইমপ্লিমেন্ট হতে পারে। কারণ সরকার শিক্ষা খাতে এখন যে প্রাইমারিতে শতভাগ পাশের হার বা শতভাগ স্কুল দামি করছে প্রাইমারিতে, 100% পোলাপান স্কুলে যায়, এটা নিশ্চিত করছে, ঠিক আছে, স্যানিটাইজেশনের ব্যাপারটা নিশ্চিত করছে। এই জিনিসগুলো হচ্ছে কাদের মাধ্যমে? সরকার তো আর সেই ওবায়দুল কাদেরের মতো একটা মন্ত্রী আছে, এরা তো গিয়ে ওইখানে যে এটা করে নাই, করছে লোকাল পর্যায়ে যারা আছে এদের মাধ্যমে। এদের সাথে আরো সহযোগিতা করছে বেসরকারি কিছু এনজিও সংস্থা, বিশেষ করে ব্র্যাক। এটা মানুষকে স্যানিটাইজেশনের ব্যাপারে, ফ্যামিলি প্ল্যানিং এর ব্যাপারে এগুলো অনেক হেল্প করছে মানুষকে বোঝানোর জন্য। তারপর ধরেন নদী ভাঙনের একটা ব্যাপার আছে, ফ্লাড প্রোটেকশন। তারপর বন্যা কবলিত এলাকা যেগুলো আছে সেই এলাকাগুলোতে কোন কোন সময় বন্যা হতে পারে এবং এই বন্যার আগ মুহূর্তে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, যেটা নিলে পরে বন্যার ক্ষয়ক্ষতি কম হবে, সেই জিনিসগুলো জনগণের মধ্যে প্রচার প্রচারণা করা, জনগণকে সচেতন করা, এদের মাঝে মাঝে ডেকে আলোচনা করা। আমাদের দেশের শিক্ষার হার বাড়লেও এখনো কিন্তু শতভাগ লোক শিক্ষিত না, এখনো প্রচুর পরিমাণ লোকজন শিক্ষার আলো থেকে বঞ্চিত। সেই ক্ষেত্রে মানুষকে হাতে কলমে ধরে শিখাতে হয়। তারপর আরেকটা কাজ করেন গুরুত্বপূর্ণ হচ্ছে প্রমোশন অফ ফ্যামিলি প্ল্যানিং। ফ্যামিলি প্ল্যানিং এর ব্যাপারটা একটু আমি বলে ফেলছি একটুখানি, যেটা আমাদের দেশের বিভিন্ন এনজিও সংস্থা সহ সরকারিভাবে বিভিন্ন রকম লোকের মাধ্যমে গ্রামে গ্রামে ফ্যামিলি প্ল্যানিং কর্মী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মচারী আছেন, যাদের মাধ্যমে সরকার দেশের জনসংখ্যার বৃদ্ধির নিয়ন্ত্রণ লক্ষ্যে ফ্যামিলি প্ল্যানিং সিস্টেমটা জোরদারভাবে প্রচার করে থাকে। এই জন্য আমাদের দেশের এখন স্লোগান চলে না একটা, দুটি সন্তানের বেশি নয় একটু হলে ভালো হয়, এরকমই বোধ হয়, আমি শিওর জানি না, মনে হয় এরকম। যদি কেউ কোট করে বলতে পারেন আমাদের জন্য বলতে পারেন। তো এই ধরনের যে কার্যক্রম সেটা লোকাল গভর্নমেন্টের যে সদস্যরা থাকে এদের মাধ্যমে, এদের আয়ত্তে, এদের তত্ত্বাবধানে হয়ে থাকে। কারণ একটা এলাকায় এই লোকাল পর্যায়ে যারা থাকেন, এজেন্ট থাকেন সরকারে, লোকাল গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে, তাদের কাছ থেকে অর্থায়ন নিয়ে, তাদের সাথে একাত্মতা করে এই কাজগুলো করতে হয়। তারপরে লোকাল গভর্নমেন্টের যে রিসোর্স গুলো থাকে সেগুলো ডেভেলপ করা এবং পারলে এগুলো সুষ্ঠু ব্যবহার করা। একটু আগে আমি বলছিলাম কিছু রিসোর্সের কথা, যেমন ধরেন কোন এলাকায় একটা বিশেষ সম্পদ ভালো পাওয়া যায়, মাছ পাওয়া যায়, ঠিক আছে, একটা হাওড় এলাকার কথা যদি বলি, সেই এলাকায় প্রচুর পরিমাণে দেশি মাছ পাওয়ার কথা, হাওড়টা যেন নষ্ট না হয়ে যায় বা ওইখানে বিদেশি পাখি আসতে পারে, সেখান থেকে যেন এইভাবে এমন কিছু না হয় যে পাখি আসা বন্ধ বা ওই মৎস্য সম্পদ যেটা নষ্ট হয়ে যায়। আমাদের দেশের মানুষ কিন্তু প্রচুর পরিমাণে এই কি বলে কি বলবো, আচরণ কারণে প্রচুর পরিমাণ বেশি মাছ বিলুপ্ত হয়ে গেছে। মাছ না, এরকম অনেক পাখি, অনেক কিছু এই ধরনের সব বিলুপ্ত হয়ে গেছে। যেগুলো যে কিছু আছে দুবারে এখন দেখে আছে, তাদের হার বা সেটা জীবিত আছে কি জিনিস। তো লোকাল সোর্স গুলো আছে সুষ্ঠুভাবে ব্যবহার করা এবং কাজে ইয়ে করা, তদারকি করা বা করা। এই যে লোকাল যে প্রপার্টি গুলো আছে, পাবলিক প্রপার্টি বলতে বোঝা যাচ্ছে যে যেটা সরকারি ইয়ারকে খাস জিনিসগুলো, যেমন প্রতি 1 বছর পর পর কোন এলাকার রাস্তাঘাট তৈরি করতে হয়, সে রাস্তাঘাট নষ্ট হয়ে যায়, সে রাস্তাঘাট তৈরি করতে হয়, ব্রিজ দিতে হয়, কালভার্ট দিতে হয়, রেল লাইনে ইয়ে করতে হয়, মেরামত করতে হয়। এই যে খাতগুলো আছে এগুলো তো পাবলিক প্রপার্টি, মানুষের দখলে থাকলেও এই সবকিছুই পাবলিক প্রপার্টি। অনেক জিনিস আছে মানুষের দখলে থাকে, এই পাবলিক প্রপার্টি গুলো মানুষ ব্যবহার করতে পারে যেন নষ্ট না করে ফেলে, একেবারে শেষ করে না ফেলে, সেটার দিকে খেয়াল রাখা। এবং এই খেয়ালটা কারা দেয়? এই যারা লোকাল গভর্নমেন্টের নিয়োজিত আছেন কর্মচারী, এনাদের মাধ্যমে এটা সম্ভব হয়। এবং এনাদের এই কাজগুলোতে সহায়তা করে বরাবরই হচ্ছে আমাদের আঞ্চলিক যে রাজনৈতিক ব্যক্তিত্বরা আছেন এনারা। আমি একবার প্রথমে বলেছি যে আহ, এই রাজনৈতিক ব্যক্তিদের সাথে লোকাল গভর্নমেন্টের সদস্যদের যোগ সাজস আছে, এনাদের সাথে পরামর্শ করে আলাপ করে কাজ করতে হবে। কেননা লোকাল গভর্নমেন্টের হচ্ছে সরকারি নিয়োগপ্রাপ্ত, ইনি অন্য একটা এলাকা থেকে এসে এখানে বসেন, কিন্তু যে এমপি, চেয়ারম্যান, মেম্বার, এনারা কিন্তু ওই এলাকার নিজস্ব লোক। এই কারণে ওই এলাকার সমস্ত কিছুই তাদের ভালো জানার কথা। তারপর হচ্ছে এই যে ডেভেলপমেন্টাল যে
অ্যাক্টিভিটিস গুলো, কাজগুলো, সরকার যে কাজগুলো দিচ্ছে এই এই খাতের, যেমন আমি একটু আগে বলছিলাম শিক্ষা, চিকিৎসা, তারপরে স্বাস্থ্য, যে বিষয়গুলোর কথা বললাম, ডেভেলপমেন্টের কথা, এই কাজগুলো ঠিকভাবে হচ্ছে কিনা এটা রিভিউ করা। স্বাস্থ্য খাতে বা অন্যান্য যে কাজগুলো আছে, ডেভেলপমেন্টের যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিস গুলো রিভিউ করা। এরপরে আমরা মোটামুটি যদি ইসে চলে যাই, কন্ডাক্টিং অফ সেন্সাস অফ কাইন্ড, যেমন প্রতি বছরই মানুষের ঘরে ঘরে গিয়ে একটা বাড়িতে কতজন সদস্য আছেন, তারা বিদেশ আছেন কিনা, কেউ মারা গেছেন কিনা, কেউ নতুন শিশু জন্ম হয়েছে কিনা, এই বিষয়গুলো আহ জনশুমারি কিন্তু হয়। যদিও 10 বছর পর পর আদমশুমারি হয়, তাছাড়াও দেখা যায় প্রায় 1 বছর 2 বছর পর পর প্রতি গ্রামে গ্রামে স্কুল কলেজের শিক্ষক দিয়ে এই তথ্যগুলো কালেক্ট করানো হয়। এটা করায় লোকাল গভর্নমেন্ট, যদিও এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আদেশ, এই তথ্যগুলো তাদের সহায়তায় কালেক্ট করা হয়। এইগুলো মোটামুটি রুরাল যে লোকাল গভর্নমেন্ট সেটা এটা কাজ করে থাকে। তো ইয়াতে আরবান যে লোকাল গভর্নমেন্ট আছে সেটাও প্রায় সেম কাজ। গভর্নমেন্ট ওটা একটু শহরের লাইফ যেগুলো লাগে সেগুলো করে থাকে, আর এতক্ষণ তো বললাম গ্রাম্য জীবন যেগুলো লাগে সেগুলো কথা। শহরেও এইরকমই রাস্তাঘাট, আহ তারপর হচ্ছে ব্রিজ লাগে, ইলেকট্রিসিটির সমস্যা হলে লাগে, ড্রেনেজ সিস্টেম যেমন মহলের, যদি ওই দিকের রাস্তা ওদিকে দেখলাম বেশ ভালোই আছে, ভাঙা টাঙা আছে, কোন কোন এলাকায় যেন খুব খারাপ রাস্তা আছে। এর আগে আমার কোন স্টুডেন্ট যেন বলছিল স্যার ওই এলাকার রাস্তার অবস্থা খুবই খারাপ, একটা সেমিনারে গিয়েও শুনছিলাম এর আগে। তো এই যে রাস্তাঘাট ভাঙাচোরা, এটা দায়িত্ব সিটি কর্পোরেশনের। তো ওই এলাকার লোকজন সিটি কর্পোরেশনের কাছে সেই তথ্য দিয়ে থাকে যে এই এলাকার রাস্তার অবস্থা খারাপ, বা এলাকায় একটু বৃষ্টি হলে পরে পানি জমে থাকে, একদিন বৃষ্টি হলে 3 দিন পানি যায় না, এখানে জমিয়ে থাকে, মানে মানুষের চলাফেরার সমস্যা হয়। তারপরে একবার বিদ্যুৎ বিল আর আসতে চায় না। এই যে যেগুলো সোশ্যাল সার্ভিস, যেটা সরকার জনগণকে দেওয়ার কথা, সেইগুলোতে যদি কখনো ব্যাহত হয়, এইগুলো আদায় করে দেবে কে? জনগণকে, এই লোকাল গভর্নমেন্টের এজেন্টরা। এবং এটা এখান থেকে জনগণের কাছ থেকে নিয়ে সরকারের কাছে পৌঁছায় দেবে যে এই এলাকায় এই সমস্যা আছে, এগুলো সলভ করতে হবে। তারপরে পানি ব্যবস্থাপনা, কারণ সব এলাকায় তো আর ডিপ টিউবওয়েল পানি পাওয়া যায় না। শহর এলাকায় দেখা যায় যে সিটি কর্পোরেশন থেকে সাপ্লাই পানি থেকে, তো সেই সাপ্লাইয়ের পানি একদিন আসলো 2 দিন আসলো না, বা নিয়মিতভাবে আসলো না, এইরকম যদি অনিয়ম থাকে সেগুলো সলিউশন করা। তারপরে বিভিন্ন রোগ ব্যাধি ছড়ায় এরকম কার্যক্রম, যেমন ময়লার ড্রেন ট্রেন থাকে বা আবর্জনা ব্যবস্থাপনা, আহ, যে ময়লা আবর্জনা সেটা নির্দিষ্ট জায়গায় ফেলার ব্যবস্থাপনা করা, এবং যে রোগ প্রতিরোধক কীটাণু, মশা মাছি যাতে তার লাভ না করতে পারে। এখন ঢাকা শহরে কিন্তু নিয়মিতভাবে স্প্রে করা হয়, যেটা আমরা টিভিতে দেখে থাকি, ডেঙ্গু ম্যালেরিয়া যাতে এইগুলো না ছড়াতে পারে। ওভারঅল লোকাল গভর্নমেন্ট যে কাজগুলো করে সেটা হচ্ছে যাতে জনগণ সুস্থ সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। এটা কি বলে, সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে জনগণের জন্য একটা উপহার লোকাল গভর্নমেন্ট, কিন্তু বাস্তবিক পক্ষে দেখা যায় যে এটা জনগণের খরচ হওয়ার বাইরে, যেটা আমাদের উইকনেসের মধ্যে আমরা দেখবো। আমাদের এইগুলো এছাড়া অনেক ফাংশনস আছে, আমরা শীট দিলে পরে দেখবেন সেই লেখা থাকবে হয়তো, এরকম অনেক ফাংশনস আছে যেগুলো একবারে তো মনে থাকে না। দেখুন, যেহেতু একটা সংগঠন এটা, তো এর কিছু পজিটিভ সাইড থাকলে অবশ্যই নেগেটিভ সাইডও থাকবে। আমি পজিটিভ সাইডটা নিয়ে আলোচনা করবো না, পজিটিভ সাইডই যেগুলো বললাম এগুলো সবই পজিটিভ সাইড। যে বই খাতা লেখা থাকে এদের ফাংশন সবগুলো পজিটিভ সাইড। তো এদের আপনারা কেউ কি বলতে পারেন যে এই এলাকার লোকাল গভর্নমেন্টের এজেন্ট সাকসেস, আমাদের যে সারা দেশের গভর্নমেন্টের এজেন্সি আছে, যেগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের এরা সরকারি পূর্ণভাবে কাজ করতে পারে না, ডিসিশনস আছে, বিভিন্ন উইকনেস আছে, যার ফলে লোকাল গভর্নমেন্টটা আজ অব্দি সাকসেস হয়। এই লোকাল গভর্নমেন্ট সিস্টেমটা ডিসেন্ট্রালাইজেশন প্রসেসের জন্য, ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য এটা চালু হয়। সেই এরশাদের আমলে এটা এই সিস্টেমটা চালু হয়, জেলা পরিষদ বা কম ক্ষমতার বিকেন্দ্রীকরণ, যাতে একটা জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে সমস্যা শহর থেকে সরকারের ক্ষমতাটা বিভিন্ন জায়গায় সরাই দেওয়া।
বাস্তবের পক্ষে ক্ষমতা এইভাবে ছড়ানো হয় নাই এখন পর্যন্ত। ক্ষমতাটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতেই মানে থেকে গেছে। তো আমরা এর উইকনেস গুলো নিয়ে একটু এর প্রথম উইকনেস হচ্ছে এদের ম্যান পাওয়ারের স্বল্পতা। এদের যে লোকবল, সেটা স্বল্পতা, শর্টেজ অফ ম্যান পাওয়ার। লোকাল গভর্নমেন্ট সিস্টেমের লোকবল খুবই সীমিত। এই সীমিত লোকবলের কারণে দেখা যায় যে একটা এলাকার লোকজন সমস্যা যখন নক করে, সেই সমস্যাটা অতি দ্রুত সলভ হয় না। আমি যখন ঢাকায় থাকতাম তখন উত্তরা সিটি কর্পোরেশনে উত্তরা থানাতে একটা সিস্টেম চালু ছিল 5 মিনিট সার্ভিস। এটা হচ্ছে পুলিশ সেবা, পুলিশি সেবা। মানুষ যদি কেউ কখনো কোনো দরকারে পুলিশকে কল করে, 5 মিনিটের মধ্যে সেখানে পুলিশ চলে যেত। ওইখানে পুলিশ ফোর্সও বেশি নিয়োগ করা হয়েছিল। উত্তরা থানায় 42 জন এটাই ছিল সম্ভবত সেই সময়। তো এই কাজটা করা হয়েছে যে যাতে জনগণ কোনো ডিমান্ড করে সেটা ইনস্ট্যান্টলি সলিউশন করা যায়, তার ভালো মন্দ দেখা যায়। এখন যেমন আমাদের অনেকগুলো কল নাম্বার দিয়ে রাখছেন, 999, 101, এছাড়া বিভিন্ন কল নাম্বার দেওয়া আছে, যেটাতে নাগরিক যদি সেটা ইনস্ট্যান্টলি সলভ করার চেষ্টা করা হবে। তো এই ম্যান পাওয়ারের শর্টেজের কারণে তারা দ্রুত রেসপন্স করতে পারে না। মনে করেন একটা বাসায় ময়লা 3-4 দিন ধরে জমা পড়ে গেছে, ওইখানে বাসার লোকেরা থাকতে পারতেছে না, অথচ সেই ময়লার সিটি কর্পোরেশন লোকজন ময়লা নিতে আসে না। অথবা রাস্তার পাশে তার 5-4 দিন পড়ে আছে, সেটা ওখানে নিয়ে যাচ্ছে না। অথবা ড্রেন ভেঙে গেছে, সেই ড্রেনের সেই নোংরা পানি বেরোয় রাস্তাঘাট ভিজে যাচ্ছে, লোকজন হাঁটাচলা করতে পারতেছে না, সেখানে ওইটা মেরামত করার জন্য লোকজন আসতেছে না। 3 দিন ধরে গ্যাস নাই, সেই গ্যাসের সলভ ওই লাইনের কাজ বলতেছে কাজ চলতেছে, কাজ চলছে, অথবা কোনো রেসপন্স নাই। এইগুলো বলের অভাবের কারণে, যেহেতু সেই কারণে এই সমস্যাগুলো ফেস করতে হয়। এরপর হচ্ছে লোকাল গভর্নমেন্টের ফাইন্যান্স। লোকাল গভর্নমেন্টের পর্যাপ্ত বাজেট দেওয়া হয় না, ফাইন্যান্সিং করা হয় না। এই ফাইন্যান্সিং স্বল্পতার কারণে দেখা যায় যে এই যে সরকার, এই যে লোকাল গভর্নমেন্ট, এটা তাদের যে কার্যক্রম গুলো আছে একেবারে স্বচ্ছ স্বাচ্ছন্দ্যভাবে করতে পারে না। এখন পকেট টাকা নাই, অনেক প্ল্যান লাভ নেই। যে পরিমাণ টাকা দেয় তার মধ্যে একটু এদিক ওদিক যায়, এদিক ওদিক চলাফেরা করে, সেই কারণে সর্বমোট যে টার্গেটটা, সেই টার্গেটটা লাভ হয় না। ফাইন্যান্সিং আর একটা প্রবলেম। এরপর হচ্ছে লোকাল গভর্নমেন্টের যেসব লোকবল নিয়োগ দেওয়া হয়, সেই লোকবল গুলো পর্যাপ্ত পরিমাণে দক্ষ না। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, জনগণের যাদের নিয়োগ করা হয় এই লোকাল গভর্নমেন্ট পর্যায়ে, দু একজন দেখা যাচ্ছে ইউএনও, ডিসি এরা যারা আছে এরা দক্ষ, কিন্তু এদের যে তারপরে সব যারা থাকে, এদের এই লেভেলে যারা আছে এদের গুলো ঘুষ বা দুর্নীতির মাধ্যমে হয়। সেক্ষেত্রে এদের দিয়ে আদায় করা খুব কঠিন হয়ে যায়, অনেক পলিটিক্যাল ডোমিন থাকে। আমি যেটা বলছি যে এই যারা এইসব পর্যায়ে কাজ করে তারা বেশিরভাগই বাইরের জেলা থেকে আসা, বাইরের থেকে অনেক দূর থেকে এসে একটা জায়গায় যায় কাজ করে। আর লোকাল পর্যায়ে থাকে হচ্ছে ওই এলাকার রাজনৈতিক ব্যক্তিগত। তো এদের আধিপত্য কাছে সেই সরকারি কর্মকর্তারা অতটা বেশি আধিপত্য বিস্তার করতে পারে না, বেশি আঘাত করে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে কিছু কিছু নিয়োগে রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপ থাকে। তো এই এই সিস্টেমের কারণে, যেটা লেয়ার দিয়ে বলে পার্সিয়ালিটি বা স্বজনপ্রীতি, এর ফলে ঘুষ দুর্নীতি, এর ফলে এই জিনিসগুলো নষ্ট হয়ে যায়, অদক্ষ লোকজন নিয়োগ পায়, কাজ আদায় হয় না। এরপর হচ্ছে পার্টিসিপেশন এন্ড অ্যাকাউন্টেবিলিটি, অংশগ্রহণ এবং জবাবদিহিতা। লোকাল গভর্নমেন্টের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে একেবারে বুথ লেভেল পর্যায়ের লোকজন তাদের সমস্যা, তাদের চাহিদা এই লোকাল গভর্নমেন্টকে জানাবে, লোকাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে জানাবে। কিন্তু বাস্তবিক পক্ষে দেখা যায় যে সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে ধরা ছোঁয়ার বাইরে, লোকাল গভর্নমেন্টও ওই রকম ধরা ছোঁয়ার বাইরে। লোকাল গভর্নমেন্টও ওইভাবে জনগণকে কাছে আসতে চায় না, তাদের সুবিধা অসুবিধা দেখতে চায় না। তো যেহেতু পার্টিসিপেশন নাই, সেখানে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা কমই থাকবে। যেখানে সবাই থাকবে, অংশগ্রহণ করতে হবে, সেখানে জবাবদিহিতা আসে। অংশগ্রহণ করতে সুযোগও কম, জবাবদিহিতাটা অনিশ্চিত। এরপর হচ্ছে মনিটরিং। লোকাল গভর্নমেন্টের মনিটরিং সিস্টেমটা স্ট্রং না।
সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে বাজেট দেয়, যে কাজের উদ্দেশ্য দেয়, যে লক্ষ্যমাত্রা দিয়ে দেয়, সেই কাজগুলো হলো কিনা, কতটুকু হলো, কিভাবে হলো, ফাইন্যান্সিং যা করা হয়েছিল সেটা পর্যাপ্ত ব্যবহার হলো কিনা, এইগুলো মনিটরিং করাটা শুরু হয় না। যার ফলে এর কার্যক্রমের কোনো অগ্রগতি হয় না। আপনারা জানেন এখনো টিভিতে অনেকেই নিউজ দেখে থাকবেন যে একটা মাঠের মধ্যে শুধু ব্রিজ আছে, এদিকে রাস্তা নাই, সংযোগ রাস্তা নাই, এদিকে রাস্তা নাই, ওদিকে রাস্তা নাই, মাত্র একটা ব্রিজ। কিংবা একটা ব্রিজের শুধুমাত্র নিচের স্ট্যান্ড বসানো হয়েছে, আর কোনো কিছু ওঠে নাই, প্ল্যাটফর্ম কিছু ওঠে নাই। কিংবা কোনো জায়গায় আহ একটা বিল্ডিং করার কথা কয়ে আহ, বারবার কি করা হচ্ছে, বাজেট নেওয়া হয়েছে, এখানে বিল্ডিং ওঠে নাই। একটা গল্প বলি আপনাদের, একটা জায়গার এর আগে আপনি গল্প শুনলাম এরকম যে এক জায়গায় একটা বাজেট দেওয়া হয়েছে এরকম সরকারের কাছে যে একটা পুকুর আছে, সেই পুকুরে প্রচুর পরিমাণে মশা হয়। ঠিক আছে, এই মশার জন্য এলাকার লোকজনের অবস্থা খুব খারাপ, জীবন অতিষ্ঠ। এই পুকুর ভরাট করার জন্য বাজেট লাগবে। ঠিক আছে, তো এখন এই পুকুর আহ ভরার জন্য বাজেট আসছে, পুকুর ভরা নাই। এখন কয়েক বছর পরে আবার ওরকম পরিদর্শন আসবে, তখন নাকি এরকম হয়েছে যে পুকুর ভরা হয়েছিল, পরবর্তীতে লোকের সুবিধার জন্য পানির স্বল্পতার সমস্যার কারণে এই পুকুরটা আবার কাটা হয়েছে। এরকম অনেক অনেক ঘটনা আছে বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের ভিতরে, যেগুলো প্রতি বছরই টাকা আসে, বাজেট আসে, কিন্তু কাজগুলো হয় না। এটা শুধুমাত্র মনিটরিং অভাব। আর মনিটরটা যদিও কখনো কেউ করতে যায়, সেখানে দেখা যায় যে মনিটর থাকে তাকে কিছুটা এদিক ওদিক করে সন্তুষ্ট করা যায়। কিছু কিছু জায়গায় ব্যতিক্রম হয়, তখনই সেটা নিয়ে নিউজ হয়, লেখালেখি হয়। তো এই ছিল মোটামুটি এদের দুর্বলতা, লোকাল গভর্নমেন্টের দুর্বলতা, যার কারণে আজকে পর্যন্ত আমাদের লোকাল গভর্নমেন্ট সিস্টেমটা একটা স্ট্রং, একটা স্মার্ট সরকারের এজেন্ট হিসেবে দাঁড়াতে পারে নাই। ডিসেন্ট্রালাইজেশন প্রসেসটা সাকসেস হয় না, অথচ লোকাল গভর্নমেন্ট সৃষ্টির মূলে ছিল ডিসেন্ট্রালাইজেশন। ডিসেন্ট্রালাইজেশন ব্যবস্থাটা হচ্ছে একটা সরকারের ক্ষমতাকে বিভিন্ন জায়গায় ছড়ায় দেওয়া। যেমন আহ একটা বাবা থাকলে তার তিনটা ছেলে থাকলে তিনটাকে যেমন সমান ক্ষমতা দিয়ে তিন জায়গা বসায় দেওয়ার মতন সিস্টেম যদি বলি, সেরকম। অথচ সেটা হয় নাই, সেটা ওরকম নষ্ট পর্যায়ে রয়ে গেছে। ডিসেন্ট্রালাইজেশন প্রসেস যদি হয়, তাহলে জনগণের আহ, যে স্বাভাবিক জীবনযাত্রা, অর্থাৎ রুট লেভেলের লোকজনের যে সুবিধা অসুবিধা, সেইগুলো সরকার পর্যায়ে যাবে, এবং আশা করি এগুলো সলভ হবে। মোটামুটি লোকাল গভর্নমেন্টের ফাংশনস এবং উইকনেস বা দুর্বলতা নিয়ে আমার এগুলোই কথা বলার ছিল। যদি আপনাদের কোনো কথা থাকে তাহলে সে ব্যাপারে এখন কথা বলতে পারেন। স্যার, আঞ্চলিক বা গ্রামীণ সরকার তো তিন ধরনের, ওই তিন ধরনের কি কি, মানে আমি একটু দেখতে পারিনি। ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, জেলা পরিষদ। আচ্ছা স্যার। আর হচ্ছে আপনাদের যে কুইজ টেস্ট পরীক্ষা নামে একটা পরীক্ষা আছে, এই পরীক্ষাটা বাদ আছে। অ্যাসাইনমেন্ট তো দিচ্ছেন, বোধহয় দিচ্ছেন না? জি স্যার। কুইজ টেস্ট ফাংশনটা বাদ আছে। তো আমি চাচ্ছি যে এই যে আজকের যে লেকচার, লোকাল গভর্নমেন্টের যে লেকচার শিটটা আমি দিব, এই শিটটা আপনার সুন্দর করে পড়বেন। এই শিট থেকে আমি কুইজ টেস্ট পরীক্ষাটা নেব। এখন আপনাদের স্টুডেন্ট কতজন বলেন তো? ক্লিয়ার আছে? জি স্যার, আছে স্যার। কতজন আপনাদের স্টুডেন্ট কতজন? স্যার, এখানে স্টুডেন্ট হচ্ছে মোট 42 জন স্যার, গ্রুপে আছে স্যার। 42 জন মোটামুটি ভালো পরিমাণ স্টুডেন্ট। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে? আমি তো ভাবছিলাম যে এই শীটটা পড়ায় নি, আপনাদের একটা ভাইবা টাইপ কিছু একটা নিয়ে নিই। তো যদি এরকম হয় তাহলে তো ভাইবা নেওয়া একটু রিস্ক যাবে, অনেক বেশি স্টুডেন্ট হলে পরে অনেক সময়ের ব্যাপার। স্যার এটা ওই হচ্ছে ভাই আমি না নিলে হয় না? এখন কি করবো তাহলে? কি আমি অ্যাসাইনমেন্টের মধ্যে একটা কোশ্চেন দিয়ে দেবো, সেই কোশ্চেনের মানে শর্ট কোশ্চেন দিয়ে দিই স্যার সেটা শর্ট, থেকে? জি স্যার, সেটা ভালো হয় স্যার। জি স্যার, ওইটাই দিয়ে দেন। আচ্ছা, তাহলে আমি 5টা হোক 10টা হোক শর্ট কোশ্চেন লিখে দিব না এই সিআরকে, আপনাদের দিলে ওইটা লিখে আপনারা ওই আগের অ্যাসাইনমেন্টে জমা দিয়েছিলেন বা কোশ্চেন পরীক্ষা দিলেন, তো এটা দিয়ে দিন। কারণ আপনাদের সেমিস্টারের মধ্যে স্যার এই এটা, জিনিসগুলো। হ্যাঁ, স্যার এই হাতে লিখে দিতে হবে স্যার, না ছবি হাতে দিয়ে লিখে? দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, এই এক পেজের কাজ এটা।
এটা গুগল ফর্মে আপনি কিছু কোশ্চেন দিয়ে দেন, 3টা 4টা। গুগল ফর্মে আবিষ্কার আমি আসলে ইউজ করতে জানি না এটা, বুঝতে পারছেন? আমার মোবাইল আচ্ছা ফোন দিয়ে তো আমি গুগল ফর্মের কাজটা এখন পর্যন্ত করতে পারিনি একবারও। আচ্ছা, ওকে স্যার। তারপরেও আমি তো পরীক্ষাটা পূজার পরে নিব, এখন পূজার আগে পরীক্ষা দিতে চাইলেও অনেকে পরীক্ষা দিতে পারবে না, অনেকে পূজার সংক্রান্ত অনেক কাজ থাকবে, ব্যস্ত থাকবে। জি, তো এইটা পূজার পরে নিব, বুঝছেন? আচ্ছা, ওকে স্যার। তো আপনাদের আগে থেকে জানা রাখলাম। আর এর মধ্যে যদি গুগল ফর্মের কাজটা কি করতে পারি, জি, নিজের আয়ত্তে আনতে পারি, তাহলে অবশ্যই নিবো। আর যদি না পারি তাহলে আপনাদেরও তো এই বিষয়ে একটু কষ্ট করতে হবে। আচ্ছা, ওকে স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। রাহাত সাহেব, আপনি আপনার যদি জি স্যার। আইডি গুলো আছে এদের কাজ করে আমাকে দিয়ে না। ওকে। ওকে, ঠিক আছে।